আমি অঞ্জু বিশ্বাস। আমি বর্তমানে দেলোয়ার স্টেট ইউনিভার্সিটিতে মাস্টার্স অফ সায়েন্সে আছি এবং আমার ডিপার্টমেন্ট প্লান্ট সায়েন্স। এখানে আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি। গত বছর ফল 15 আমি এখানে স্টার্ট করেছি। তো পূর্বে আমি বাংলাদেশে শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছি। তো এটা আমার সেকেন্ড মাস্টার্স। আমার প্রোফাইল যেরকম ছিল সেটা হলো যে জিআরই, আইএলটিএস, সিজিপিএ, লর, সবকিছু যদি আমি মিলায়ে বলি তাহলে মোটামুটি খারাপ ছিল না। তবে যদি আমি জিআরইর কথা শুধু বলি এবং আইএলটিএস এর কথা বলি, খুব ভালো ছিল না। লাইক জিআরই ছিল 297 আর আইএলটিএস ছিল 6। আমার সিজিপিএ একটু মোটামুটি মানের ছিল 3.86। আমার সবটা খুবই ভালো ছিল আই গেস। লরও খারাপ ছিল না। তো এই সব মিলায় আমার প্রোফাইল রিজিউমিটাও খারাপ ছিল না। প্রস্তুতির কথা যদি আমি বলতে চাই তাহলে আমার প্রস্তুতির পথটা ছিল বন্ধুর কারণ। সেই মুহূর্তে আমি আরেকটা মাস্টার্স করতেছিলাম বাংলাদেশে। তো সেমিস্টারের প্রেশার ছিল, আমারও চিন্তা ছিল আমি জিআরই দিব। আমি রেজিস্ট্রেশনও করে ফেললাম ধুমধাম করে। তো রেজিস্ট্রেশন করার 2 মাসের মধ্যে আমি জিআরই দিয়ে ফেললাম। স্কোর আসলো, যেটা বললাম অলরেডি। এরপরে আমি গেলাম আইএলটিএস এর দিকে, 2014-এ, কারণ আমার 2014-এ আসার ইচ্ছা ছিল। তো ফার্স্টের দিকে আমি 1 মান্থের প্রিপারেশন দিয়ে ফেললাম। ওখানেও আমার ওরকম কাঙ্ক্ষিত খুব ভালো রেজাল্ট আসে নাই, মোটামুটি টাইপ একটা আসলো। আসার পরে আমি সফট লরের পিছনে দৌড়াইলাম, কারণ সফটটাও খুব ইম্পর্ট্যান্ট ফর গেটিং অ্যাডমিশন অ্যান্ড ফান্ডিং। তো এর জন্য আমি বেশ কিছু ফাইল ঘাটাঘাটি করেছি। লাইক জিআরই সেন্টারের অনেক ফাইল আছে, অনেক মেম্বার আছে, তাদের থেকে আমি হেল্প নিয়েছি। তারপর হচ্ছে হায়ার স্টাডি অ্যাব্রোডের অনেক ফাইল ঘাটাঘাটি করেছি। এরপর ইএমকে সেন্টারের অনেক সেমিনারে আমি পার্টিসিপেট করেছি। আই ওয়াজ অ্যাক্টিভ মেম্বার ওভার দেয়ার। এরপর আমি আমার সফটওয়্যার লিখলাম, লরগুলো লিখলাম। সফটওয়্যার আমি হাসান রহমতুল্লাহ ম্যাডাম ছিলেন ইএমকে সেন্টারে, ওনাকে দিয়ে আমি কয়েকবার চেক করিয়েছি। তো সবকিছু মিলে আমি গ্রাজুয়ালি আমার সফটওয়্যার রেডি করছি, লরগুলো রেডি করছি, রিজিউমি রেডি করেছি। তো অলমোস্ট আমার 6-7 মান্থস লেগে গিয়েছে। তবে এটা খুব, আমি বলবো না যে এটা একটা ভালো সময় ছিল সবকিছু রেডি করার জন্য। আমি মনে করি সবকিছু রেডি করার জন্য 1 বছর বা 7-8 মাস টাইম অ্যাটলিস্ট নেওয়া উচিত। তো এতটুকুই আমি টাইম নিয়েছিলাম, 6 or 7 মান্থস। ফান্ডিং এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে প্রোফাইল অনুযায়ী প্রথমে আমার ইউনিভার্সিটি চুজ করতে হবে। তারপর হচ্ছে আমি যদি প্রফেসরের কাছে ফান্ডিংটা পেতে চাই, তো ওইভাবে প্রথমে আমার ওয়েবসাইটে আমি গেলাম। যাওয়ার পরে আমার সাবজেক্ট এরিয়া আমি খুঁজে পেলাম কিনা, ফিল্ড অফ রিসার্চ অর এভরিথিং আমি যখন খুঁজে পাচ্ছি, তখন আমি কি করলাম, প্রফেসরদের আমি তাদের প্রোফাইল দেখলাম যে তাদের সাথে আমার রিসার্চ ইন্টারেস্ট মিলতেছে কিনা। যখন মিলতেছে তাদেরকে আমি নক করতে পারি। তো আমি যেটা করেছিলাম, তাদেরকে নক করলাম, পজিটিভ রিপ্লাই পেলাম। তাদের সাথে আমি কনভারসেশনটা একটু লেন্দি করলাম। আস্তে আস্তে আমি বললাম যে আমার আমার এটা লাগবে, সেটা লাগবে, বা হচ্ছে আমি এই রিসার্চ করেছি, আমি খুবই আগ্রহী, এরকম বলে তাকে আমি মোটিভেশন করলাম। তো এরপরে হচ্ছে যখন প্রফেসর ম্যানেজ হয়ে যায় ইউএস এর জন্য, ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডমিশনটাও ইজিয়ার হয়ে যায় এবং ফান্ডিংটা তো অবশ্যই আসবে। তো এটা গেল এক ধরনের ফান্ডিং, যেটা হলো প্রফেসর ম্যানেজের মাধ্যমে আসে। আরেকটা ফান্ডিং আসতে পারে যেটা ডিপার্টমেন্ট থেকে, সেক্ষেত্রে প্রফেসর ম্যানেজ না করলেও চলবে। প্রফেসর ম্যানেজ না করলে কিভাবে চলবে, তাহলে প্রোফাইলটা ভালো হতে হবে। লাইক জিআরই স্কোর 320+ এবং আইএলটিএস আর টোফেল সেটা অনেক ভালো হতে হবে। সবকিছু মিলে যখন ভালো থাকবে সেক্ষেত্রে প্রফেসরের দিকে না গেলেও চলবে। তবে আমি পার্সোনালি যেটা মনে করি যে প্রফেসরকে ম্যানেজ করলে ভালো, কারণ আমি আগে থেকেই সেটা জানতে পারবো। অ্যাডমিশনের আগে থেকে অনেকটা আমি নিশ্চিত হয়ে যেতে পারবো যে আমার ফান্ডিংটা হবে। বাট আমি যদি প্রফেসরকে ম্যানেজ না করি তাহলে ফান্ডিংটা আমার মনে হয় যে একটু আনসার্টেনিটি থেকেই যায়। আমার এখানে বাংলাদেশি স্টুডেন্ট আসলে বর্তমানে অত বেশি নাই। আমি পার্সোনালি জানি যে ইন টোটাল 4 জন, 2 জন আন্ডারগ্রাড আর 2 জন গ্রাড স্টুডেন্ট। তো আমি প্লান্ট সায়েন্স ডিপার্টমেন্টে, একজন মেবি হিস্ট্রিতে আর সামথিং লাইক দ্যাট, আরেকজন বিজনেস স্কুলে, আর একজন কম্পিউটার সায়েন্সে। তবে একটা খুবই বলার মতো বিষয় বা গর্বের বিষয়, যেটা এখানে একজন টিচার আছেন, উনি বাংলাদেশের ফিজিক্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসেবে আছেন। তো এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয় যে বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে উনি এখানে আসছিলেন, এরপর উনি এখানে টিচার হয়েছেন, এবং শুধু টিচারই না, উনি এখানে চেয়ারম্যান, এবং উনি খুবই ভালো মানের একটা গ্রান্ট প্রপোজাল ওনার সেটা সিলেক্টেড হয়েছে এবং উনি অ্যাওয়ার্ড পেয়েছেন। তো উনি খুবই এখানে পপুলার একজন টিচার। বাংলাদেশি স্টুডেন্টের জন্য ইউএসএ তে যে সুযোগ সুবিধার কথা যদি আমি বলতে চাই, এটা খুবই ভালো। যদি কেউ আসতে পারে, প্রপার ওয়েতে আগাতে পারে, সে আসতে পারবে। আর যদি তার মেরিটটাকে, তার শ্রমটাকে যদি কাজে লাগায়, তাহলে অনেক কিছুই করতে পারবে। কারণ এখানে টিচাররা যেটা চায় সেটা হচ্ছে পরিশ্রম। তারা যেন খুব ভালো করে হচ্ছে রিসার্চটা করে। তো যখন ভালো করে রিসার্চ করে, তখন হচ্ছে প্রফেসর অবশ্যই সে স্টুডেন্টকে পছন্দ করবে এবং তার, আমি মনে করি না কোনো ধরনের সমস্যা হবে। ফান্ডিংটা যদি সে
পুরোপুরি বাংলাদেশ থেকে নাও পায়, এখানে আসার পরে সে ফান্ডিং পেতে পারে, ফুল ফান্ড পেতে পারে। তো আমি মনে করি যে সুযোগ অনেক, যেমন ইন্ডিয়ান স্টুডেন্ট অলরেডি আসতেছে এবং তাদের অনেক অনেক স্টুডেন্ট, সব ইউনিভার্সিটিতে ইন্ডিয়ান স্টুডেন্টদের প্রায়োরিটি বেশি। কেন প্রায়োরিটি বেশি? কারণ তাদের মেধা শ্রমকে কাজে লাগাচ্ছে। তো বাংলাদেশি স্টুডেন্টরা যদি এই কাজ করে তাহলে আমি মনে করবো যে তারা ইন্ডিয়া স্টুডেন্টদের মতোই সব জায়গায় তাদের যে দক্ষতা সেটাকে দেখাতে পারবে। বাংলাদেশের যে জিনিসটা আমি মিস করি সেটা হলো যে বাংলাদেশের গাড়ির যে জ্যাম। কারণ আমি যখন বাংলাদেশে ছিলাম 8-9 বছর, 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত জ্যামটা আমাকে খুবই খুবই ভোগান্তি দিয়েছে এবং আমি এখানে সেটা মিস করি। কারণ এই মুহূর্তে ওরকম জ্যাম আমি আসলে পাই না, শুধু নিউ ইয়র্ক আর ম্যানহাটন ছাড়া। তো ওইটা আমি মিস করি একটা, যেটা আমি এখানে পাচ্ছি না। আরেকটা হচ্ছে যে আমি আমার ফ্যামিলি মেম্বার, আমার বন্ধু বান্ধব, আমার কিছু টিচার, আমার যারা কাছের মানুষ আমাকে খুব পছন্দ করতো, আমাকে খুব ভালোবাসতো, তো তাদেরকে আমি অবশ্যই মিস করি। আর ঢাকা শহরটাকে আমি আসলে মিস করি। আমার রিসার্চ প্রজেক্ট এখানে যেটা আমি করতেছি সেটা হচ্ছে অ্যাবায়োটিক স্ট্রেস নিয়ে, যেটা আমি ওই ধরনের রিলেটেড রিসার্চ আমি বাংলাদেশেও করে এসেছি, যেটা ছিল অ্যাবায়োটিক স্ট্রেস নিয়ে সল্ট এবং টমেটো প্ল্যান্ট এবং কিছু কেয়ারলেস লাইন সিলেকশন অ্যাকচুয়ালি। তো ওটা আমি করেছিলাম বাংলাদেশে থাকতে। এখানে এসেও আমি এক্স্যাক্টলি সেম না, বাট এটা অ্যাবায়োটিক স্ট্রেস নিয়ে আমি কাজ করতেছি। এটা হলো যে অ্যালং সাইড রোড এবং রোড সাইড ট্রি এবং আমার ইউনিভার্সিটির ট্রির মধ্যে আমি একটা কম্প্যারিজন করব, লাইক অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম এসে যেটা সেটা আমি করব। অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইমটা হচ্ছে রিঅ্যাক্টিভ অক্সিজেনের এগেনস্টে কাজ করে। রিঅ্যাক্টিভ অক্সিজেন হচ্ছে বর্তমানে যে পলিউশন হচ্ছে, যার কারণে যে কোনো লিভিং অর্গানিজমের মধ্যে রিঅ্যাক্টিভ অক্সিজেনটা তৈরি হচ্ছে এবং এটা খুবই ক্ষতিকর ফিজিওলজি অ্যাক্টিভিটির জন্য, ফিজিওলজিক্যাল যে অ্যাক্টিভিটিগুলো আছে। তো অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইমটা হচ্ছে এগেনস্টে কাজ করে। সো এটা একটা ভালো এনজাইম যেটাকে বলা হয় এবং মোটামুটি কয়েকটা এনজাইম আছে। তো আমি যেটা করতে চাচ্ছি যে এইটা পলিউশনের কারণে কি ধরনের চেঞ্জ আসতেছে, কমতেছে নাকি কিভাবে কমতেছে, সিজনালি কিভাবে চেঞ্জ হচ্ছে, আমি এগুলো জিনিস আমি এখানে মেজার করব। আর আরেকটা প্রজেক্ট হচ্ছে আমি অ্যাবায়োটিক স্ট্রেস নিয়েই বা বায়োটিক স্ট্রেস নিয়ে, মানে দুই ধরনের স্ট্রেসই আমি মলিকুলার লেভেলে কাজ করতেছি, লাইক ডিএনএ এক্সট্রাকশন এবং কোন জিনটা হচ্ছে অ্যাবায়োটিক স্ট্রেসের জন্য অ্যাকচুয়ালি রেসপন্সিবল, যার জন্য আমি পিসিআর, ক্লোনিং এভরিথিং করতেছি। তো আমি মোটামুটি দুইটা প্রজেক্ট করতেছি এবং both are like related with abiotic stress or biotic stress, I mean related with stress, and of course related with plants, as I'm a student of agriculture background and that's why. হায়ার স্টাডি নিয়ে মজার কোনো ঘটনা যদি বলতে চাই তাহলে আমাকে একটু স্মৃতিচারণ করতে হবে। যখন আমি বাংলাদেশে ছিলাম, আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমার অনেক ফ্রেন্ডেরই ধারণা ছিল যে আমি এগুলো পারবো না, হয়তো আমার দ্বারা হবে না, এই ধরনের তাদের হচ্ছে একটা হয়তো থিঙ্কিং বা যেটাই বলি তারা চিন্তা করতো আর কি। তো আমার মধ্যে কনফিডেন্স ছিল, আমি জানতাম যে কিছুর সাথে লেগে থাকলে অবশ্যই সেটা পাওয়া সম্ভব। তো আমি ওভাবে আগাচ্ছিলাম। তো ফাইনালি যখন আমি ভিসাটা পেয়ে গেলাম, দেখা যাচ্ছে যে আমার যেসব ফ্রেন্ড আমাকে খুবই তারা মানে জেলাস ফিল করতো যে হচ্ছে কি বলবো যে আমি যেতে পারবো না, এবং হচ্ছে তারা খুবই ইরিটেট করতো মাঝে মধ্যে আমাকে। আমি যখন ভোকাবুলারি পড়তাম তারা বলতো যে পাগল হয়ে যাবে, এই সেই, মানে হবে না আমার দ্বারা। তো আমি যখন ভিসা পেয়ে গেলাম তখন তারাই দেখলাম যে সবার আগে দৌড়ে আসছে, এসে আমাকে সেই কনগ্রেচুলেশন এই সেই। তো ওই সময় মানে সবাই মনে হলো যে আমার খুবই খুবই কাছের মানুষ, যারা আমার একটু দূরের মানুষ ছিল বা যারা মানে বন্ধু থেকেও একটু মানে অন্যরকম আচরণ করতো আমার সাথে। তো এটা একটা মজার ঘটনা ছিল বলা যায়, কারণ হচ্ছে তারা আমার সবাই 1 মিনিটের মধ্যে আপন হয়ে গেল এবং সবাই আমাকে কংগ্রেটস করতে লাগলো। আরেকটা যেটা মজার ব্যাপার এখানে আসার পরে হয়েছে যে এখানে তো আমার যে স্টেটে আছি এখানে গাড়ি ছাড়া আসলে চলা সম্ভব না। তো দেখা যাচ্ছে আমি আসলাম, আসার পরে আমার বাসা থেকে ডিস্টেন্স অলমোস্ট 20 মিনিটস টু মাই স্কুল। তো আমি একদিন সকালে আমার 8টায় ক্লাস, আমি যাইতেছি, তো একজনের আমার দেখে ভদ্র মনে হলো, আমি বললাম যে মে আই গেট এ লিফট? তো সে বললো ঠিক আছে। তো উঠলাম, উঠার পরে যেটা হলো সেটা হচ্ছে কথা বলতে বলতে দেখা গেল উনি আমার ডিপার্টমেন্টের টিচার। সো ইট ওয়াজ ভেরি ভেরি ইন্টারেস্টিং ফর মি। এটা একটা মজার ঘটনা বলা যায়। নতুনদের জন্য আমি কিছু বলতে চাই, যেটা হচ্ছে যে আমি কোথায় যেতে চাই, মানে আমার গোলটা কি, এটা আগে ফিক্স করতে হবে। যখন আমি আমার গোলটা ফিক্স করতে পারবো তখন আমি সেটার পিছনে আগাইতে পারবো। যেমন আমি যেটা করেছিলাম যে আমি এন্ডিং টাইমে আমি আমার প্রিপারেশন শুরু করেছিলাম। আসলে এটা করা উচিত
ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই মানে গোলটা ঠিক করে আগানো উচিত। যেমন জিআরইর জন্য যদি আমি আগাতে চাই তাহলে আমার ভোকাবুলারিটা আগে থেকে প্র্যাকটিস করতে হবে, কারণ আমরা ইংলিশ এত ভালো না বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে। সো ইংলিশটা যদি ভালো করতে চাই গ্রাজুয়াল প্রসেসে আগাইতে হবে। আর জিআরইটার জন্য ইংলিশ ম্যাথ দুইটাই লাগে, এবং আইএলটিএস এর জন্য তো শুধু ইংলিশ লাগে। তো ইংলিশটা যদি গ্রাজুয়ালি কেউ আগায়, আমি মনে করি সাইফুল রনি ভাইকে অনেকেই মানে ফলো করতে পারে, যে কিন্তু ইংলিশে খুবই ভালো, এবং আমি মনে করি তার একটা গ্রাজুয়াল প্রসেসে এটা হয়েছিল। তো এইভাবে আগাতে হবে, fix your goal, then go for preparation, and finally I think you will get everything if you go in a right way.